ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা ধন্যবাদ দিতে চাই। নির্বাচনের পুরো নকশা, পুরো মডেলই বদলাই ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছিলেন যে সংস্কার করবেন, আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে, তো ফাইনালি একটা সংস্কারের দেখা পেয়েছি। আর আমার মনে হয় এই এক ঘোষণায় 18 বা 20 কোটি বাঙালি যারা আছে এদের মধ্যে ধরেন 1% বা 2% বাদ দিয়া বাকি সবাই খুশি। দর্শক, একটা চমকপ্রদ তথ্য সামনে এনেছে কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার। চীনে ত্রিপক্ষীয় একটি মিটিং হয়েছে। ত্রিপক্ষীয় সেই বৈঠকে অংশগ্রহণ করেছে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। হঠাৎ করে বাংলাদেশ কেন পাকিস্তান এবং চীনের সঙ্গে চীনে বৈঠক করলো, কি হলো আদতে চীনে? বাংলাদেশ কেন চীনে গিয়ে পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করলেন এবং ত্রিপক্ষীয় মিটিংয়ে এটা সঠিক সিদ্ধান্ত এবং এখন যেসব রাজনৈতিক দল আছে এই ব্যাপারে তাদের কারোরই কোনো দ্বিমত নেই বা বিরোধিতা নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যত দিন গড়াচ্ছে ততই অস্থিরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই চলমান পরিস্থিতিকে সামনে নিয়েই বেশ কিছু আপডেট নিউজ আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে 4 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আবারও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির অফিসকে লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং রাজনীতিতে ককটেলের রাজনীতি, গ্রেনেডের রাজনীতি, সেই রাজনীতি আর কখনোই বাংলাদেশে ফিরে আসতে পারবে না। আমাদের পায়ে দেখি ক্যাম্পাসে সেই দিন পুলিশের গুলির সামনে দাঁড়াতে যে ছেলেটা ভয় পায়নি, আজকে সে টাকার প্যাকেটের কাছে মাথা নত করছে। যারা গণ-অভ্যুত্থানের প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখলে থাকবে এই ঢাকা। চলছে সমন্বয়ক নিধন কর্মসূচি। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারী সমন্বয়কদের উপর শুরু হয়েছে পরিকল্পিত দমন অভিযান। সম্প্রতি ককটেল হামলায় আহত হয়েছেন 3 শীর্ষ সমন্বয়ক। ঘটনাটির জন্য সরাসরি দায় দেওয়া হচ্ছে ছাত্র দলের নেতাকর্মীদের উপর। ছাত্র দলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকিল যিনি আছেন, তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। অন্যদিকে ছাত্র দল এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, যারা নিজেদের দলের নেতা কর্মীদের কাছে গণধোলাই খায় তাদের আলাদা করে কিছুই করার প্রয়োজন পড়ে না। উল্লেখযোগ্য, এনসিপির নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের দিনেই তাদের নিজেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। কিছু কিছু কুলাঙ্গার সাংবাদিক বাংলাদেশে এখন জন্ম নিয়েছে হাসিনা চলে যাওয়ার পরে। এদের দেহটা, শরীরটা হলো বাংলাদেশে আর হৃদয়টা হলো দিল্লিতে। এরা কোনো কিছু দিল্লির ক্ষতি হলেই এরা সহ্য করতে পারে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে কুলাঙ্গার সাংবাদিক মাসুদ কামাল যেভাবে মিথ্যাচার করছে তার কিছু জবাব আজকে আপনাদের সামনে তুলে। ইউনূসকে একটা ধন্যবাদ দিতে চাই। নির্বাচনের পুরো নকশা, পুরো মডেলই বদলাই ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছিলেন যে সংস্কার করবেন, আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে, তো ফাইনালি একটা সংস্কারের দেখা পেয়েছে। আর আমার মনে হয় এই এক ঘোষণায় 18 বা 20 কোটি বাঙালি যারা আছে এদের মধ্যে ধরেন 1% বা 2% বাদ দিয়া বাকি সবাই খুশি। শুধুমাত্র এমপি প্রার্থী যারা তারা ছাড়া কর্মীরাও খুশি হবে, কারণ এগুলার ঝামেলা কর্মীরার দিকে আসে। একটা নির্বাচন যখন আসে সারা বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে 53 বছর বা 54 বছর যাবত আমরা দেখছি যে নির্বাচন মানে হচ্ছে পোস্টার, অলিতে গলিতে পোস্টার, চিপা চাপায় পোস্টার, চা দোকানে পোস্টার, গাড়ির মধ্যে পোস্টার, ডিজিটাল পোস্টার। এখন এই পোস্টারের জন্য কি কি সমস্যা হচ্ছে? প্রথমত, যারা একজন নেতার কর্মী থাকেন তারা সবার আগে বাটে পড়ে। যেমন একজন লোক এমপি ইলেকশন করবেন, ওনার অনেক কর্মী সমর্থক আছে, ব্যবসায়ীরা আছে, বিভিন্ন লেভেলের মানুষ আছে। এই যে পোস্টার ছাপানোর খরচ, লাগানোর খরচ, এই খরচটা নিজ দলের বা কাছের নেতা কর্মীদের উপর চাপাই দেওয়া হয় যে তুমি এক কাজ করো ভাইরে 10,000 পোস্টার ছাপাই দিও, তুমি এক কাজ করো 5,000 পোস্টার ছাপাই দিও। আপনার নতুন রং করা বাড়ির ওয়াল, তারপরে হচ্ছে বাড়ির বাউন্ডারি, স্কুলের কি বলা হয় যে বাউন্ডারি, মসজিদের বাউন্ডারি, যেখানে খুশি, চা দোকান, খাম্পা, এমন কোন জায়গা নেই যেখানে পোস্টার আর পোস্টার নাই। আবার রাতের আধারে এক প্রার্থীর পোস্টার সিগা আরেক প্রার্থীর পোস্টার লাগানো হয়, এই নিয়ে মারামারি হয়, কোপাকুপি হয়। এই যে একটা হুলস্থুল পরিস্থিতি, বাজারঘাট, রাস্তা হাট, আপনি যেখানে যাবেন উপরে খালি পোস্টার আর পোস্টার। এবারের নির্বাচনে, আগামী যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই জাতীয় নির্বাচনে এই পোস্টারের খেলাটা বন্ধ করে দিয়েছেন ইউনূস সরকার। দর্শক, নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না, পাশাপাশি দলীয় অঙ্গীকারনামা, এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার ঘোষণা, সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি এবং আচরণবিধি লঙ্ঘনের জরিমানা 3 গুণ বাড়িয়ে 1.5 লাখ টাকার বিধান করা হয়েছে। মানে সোশ্যাল মিডিয়া তো আপনি যদি উল্টাপাল্টা কাউকে নিয়ে কোনো ভুয়া পোস্ট করেন, কোনো প্রার্থীকে নিয়ে অপপ্রচার চালান,
অথবা মিডিয়াতেও যদি পোস্টার টোস্টার শেয়ার করেন কিনা আমি জানি না, এই জায়গাটা আসছে কিনা, তবে ফিজিক্যালি বা আমরা যে দৃশ্যত যে পোস্টারগুলো দেখি সেগুলোর ব্যাপারে খুব কড়া নির্দেশনা আছে। এছাড়া নির্বাচনের প্রচার প্রচারণা এবং করণীয় নানা বিষয়েও পরিবর্তন এনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য সংশোধিত আচরণবিধির খসড়া একটা অনুমোদন করেছে নির্বাচন কমিশন। গতকালকে প্রায় দীর্ঘ 4.5 ঘন্টার এক বৈঠকের পরে আমরা জানতে পারলাম যে আপনার নির্বাচনী প্রচারণায় বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা সংস্কার কমিশনের একটা প্রস্তাব ছিল সেটাও করা হয়েছে। পোস্টার ব্যবহার বাদ দেওয়ার সম্মত হয়েছে। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদি নতুনভাবে সংজ্ঞায়িত করা আছে। এখন আমার মনে হয় যে এখানে আরো কিছু আছে, যেমন সার্কিট হাউস, ডাক বাংলা, রেস্ট হাউস, এটার উপরেও বিধিনিষেধ আসছে। ফলে এখন এসব সুযোগ সুবিধা প্রার্থীরা অবাধে গ্রহণ করতে পারবে না। মানে আগে হয়তো কি যিনি এমপি প্রার্থী তিনি গেলে এই যে সার্কিট হাউস, ডাক বাংলা যেই থাকে সরকারি ভবনগুলো এগুলোকে ব্যবহার করতো। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এটা ইতিবাচক সংস্কার। এটাতে সারা বাংলাদেশের মানুষ খুশি। শুধুমাত্র যারা এমপি প্রার্থী হবেন তারা হয়তো অনেকটা নাখুশ হবে যে নির্বাচন আসছে, মাঠে পোস্টার নাই, হয়তো মাইকিংটা থাকবে, ওইটার ব্যাপারেও কি রুলস রেগুলেশন আছে আমরা জানি না, হয়তো আরো আসবে। বাট এই সংস্কারটা খুবই সুন্দর হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই সময় উপযোগী একটা সিদ্ধান্ত। কিছু কিছু কুলাঙ্গার সাংবাদিক বাংলাদেশে এখন জন্ম নিয়েছে হাসিনা চলে যাওয়ার পরে। এদের দেহটা, শরীরটা হলো বাংলাদেশে আর হৃদয়টা হলো দিল্লিতে। এরা কোনো কিছু দিল্লির ক্ষতি হলেই এরা সহ্য করতে পারে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে কুলাঙ্গার সাংবাদিক মাসুদ কামাল যেভাবে সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে এক প্রকার অসাধু লোকেরা সেনাবাহিনীকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করে চলেছে এবং এনসিপির বিরুদ্ধে আমরা দেখেছি তারা সেনাবাহিনীকে উস্কে দিচ্ছে। একদিকে সেনাবাহিনীকে ক্ষিপ্ত করে তুলছে তারা এনসিপির বিরুদ্ধে লড়াই করার জন্য, কেননা তারা চাচ্ছে উল্টো চাল চালতে। এরা মূলত আওয়ামী লীগের দোসর। এরা যেরকমভাবে এনসিপি তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এখন তারা বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা চালিয়ে সেনাবাহিনীকে এনসিপির উপর চড়াও করে দিয়ে তারা এর প্রতিশোধ গ্রহণ করতে চাচ্ছে। কিন্তু সেনাবাহিনী কি এতটাই বোকা যে আওয়ামী লীগের দোসরদের চাল বুঝতে পারবে না? তারা ইতিমধ্যে আওয়ামী লীগের সেই চাল বুঝে গিয়েছেন এবং তারা এনসিপির বিরুদ্ধে না হয়ে বরং এনসিপির পক্ষেই তারা কথা বলেছেন। এবং বাংলাদেশ সেনাবাহিনী কখনোই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান খান ক্ষমতা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেননি, বরং সরকারের প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন করারই তিনি ঘোষণা দিয়েছেন। এবং এনসিপি সহ যুব উন্নয়নের, যুবলীগের, মূলত ছাত্র দলের যে সমস্ত আমাদের ছাত্র ভাইয়েরা আগামী নির্বাচনে অগ্রণী ভূমিকা রাখতে যারা ইচ্ছা প্রকাশ করছেন তাদেরকে অন্তরের পক্ষ থেকে সামগ্রিকভাবে সর্বদিক থেকে সহযোগিতা এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু যেই সমস্ত দুষ্ট রাজনৈতিকবিদরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেনস্থা করে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, আর এক শ্রেণীর যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য পাগলপাড়া হয়ে গিয়েছে, তাদের এই ইচ্ছা কখনোই কি পূরণ হবে? এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই এই বিষয়ে আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে যাবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।